সহজ লেখান্ত আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে পরীক্ষার আগে। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফুল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। ওকে, তো দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 7 = 7। একের দাগে নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত অস্ট্রেলিয়া, নরওয়ে, জাপান না শ্রীলঙ্কা? তো নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে। এরপর 2 নম্বর দাগে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কর্কট ক্রান্তি রেখায়, সুমেরু বিন্দুতে, নিরক্ষরেখায়, মেরু বিন্দুতে? তো পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হচ্ছে নিরক্ষরেখায়। 3 নম্বর দাগে পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হীরাকুদ, ফারাক্কা, মাইথন না পাঞ্চেত? তো পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ফারাক্কা, ঠিক আছে। নেক্সট হচ্ছে 4 নম্বর দাগের প্রশ্ন, পৃথিবী কেন্দ্রিক মতবাদের প্রবক্তা ছিলেন কোপারনিকাস, অ্যারিস্টটল, ব্রুনো না ব্রাহে? তো পৃথিবী কেন্দ্রিক মতবাদের প্রবক্তা ছিলেন অ্যারিস্টটল। 5 নম্বর দাগে সারা বছরই প্রায় দিনরাত্রির সমান নিরক্ষীয় অঞ্চলে, সুমেরু অঞ্চলে, মধ্য অক্ষাংশীয় অঞ্চলে না কুমেরু অঞ্চলে? তো সারা বছরই প্রায় দিনরাত্রির সমান, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। এরপর 6 নম্বর দাগে ভারতের একটি কয়লাখনি অঞ্চল নয়, রানীগঞ্জ, ঝরিয়া, সিঙ্গারানি, বাদাম পাহাড়? তো এগুলোর মধ্যে কোনটা ভারতের কয়লাখনি অঞ্চল নয়? সেটা হচ্ছে বাদাম পাহাড়। এরপর 7 নম্বর দাগে সমুদ্রের মাছ স্থায়ী সম্পদ, পূরণশীল সম্পদ, মানবিক সম্পদ, সাংস্কৃতিক সম্পদ? সমুদ্রের মাছ এটা হচ্ছে একটি পূরণশীল সম্পদ। এরপর 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর নির্দেশ মতো উত্তর দাও। কয়ের দাগে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 1 × 3 = 3। নাম্বার 1, তামিলনাড়ু নেভেলি ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা ক্ষেত্রটা ঠিক না ভুল লিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ঠিক। এরপর হচ্ছে 2 নম্বর দাগে অনসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15,20,00,000 কিলোমিটার হয়। এটাও আমাদের এটা হবে ভুল, কারণ এটা অপসুর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15,20,00,000 কিলোমিটার হয়, ঠিক আছে। 3 নম্বর, পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় 40,000 কিলোমিটার, এটা লিখবে ভুল। পরের প্রশ্ন হচ্ছে ক্ষয়ের দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 3 = 3। নাম্বার 1, জলবিদ্যুৎ এক প্রকার ড্যাশ সম্পদ? তো জলবিদ্যুৎ এক প্রকার অফুরন্ত সম্পদ। 2 নম্বর দাগের প্রশ্ন, পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ অঞ্চল ড্যাশ? তো পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ অঞ্চল হচ্ছে মাউন্ট এভারেস্ট। 3 নম্বর হচ্ছে 4 জুলাই কক্ষপথে পৃথিবীর অবস্থানকে ড্যাশ বলে? তো 4 জুলাই কক্ষপথে পৃথিবীর অবস্থানকে বলা হয় অপসূর অবস্থান, ঠিক আছে। এরপর গয়ের দাগে 2-1 কথায় উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 × 2 = 2। নাম্বার 1, ভারতে ব্যবহারে ফুরবে না এমন সম্পদকে কি বলে? তো ব্যবহারে ফুরবে না এমন সম্পদকে বলা হয় অফুরন্ত সম্পদ। 2 নম্বর, এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে দামোদর উপত্যকা কোন খনিজ সম্পদের জন্য বিখ্যাত? তো দামোদর উপত্যকা কয়লা সম্পদের জন্য বিখ্যাত। 2 নম্বর দাগে হচ্ছে ভূপৃষ্ঠের কোথায় সারা বছর দিনরাত্রির দৈর্ঘ্য প্রায় সমান হয়? তো উত্তর এখানটা লিখবে নিরক্ষীয় অঞ্চলে। ওকে, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রায় দিনরাত্রির সমান হয়। এরপর এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে মহাবিষুব কোন তারিখে হয়? তো মহাবিষুব হয় 21শে মার্চ এই তারিখে। এরপরের প্রশ্ন 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর করে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 × 6 নম্বর দেওয়া আছে। নাম্বার 1, নিশীথ সূর্য কি? তো নিশীথ সূর্য হচ্ছে প্রধানত পৃথিবীর পরিক্রমণ গতি এবং মেরুরেখার হেলানো অর্থাৎ 66.12 ডিগ্রি কোণে অবস্থানের জন্য 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই 6 মাস সুমেরুতে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশে আর কি, এবং সুমেরুতে এবং তার আশেপাশে একটানা দিন থাকে। এই সময় নরওয়ের উত্তর সীমান্তের হামারফেস্ট বন্দর, যার অক্ষাংশ হচ্ছে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে গভীর রাতেও দূরে উত্তর মেরুর আকাশে সূর্য দেখা যায়। একে নিশীথ সূর্য বলে, ঠিক আছে। তো নিশীথ সূর্যের দেশ কাকে বলে? এই জন্য নরওয়ের হামারফেস্ট বন্দর এবং তার আশেপাশের জায়গাসমূহকে বলে নিশীথ সূর্যের দেশ। তো এই হচ্ছে নিশীথ সূর্য এবং নিশীথ সূর্যের দেশ। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? তো সূর্যকে সামনে রেখে পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে অনবরত আবর্তন করে চলেছে। সেই জন্য আমরা প্রত্যহ সকালে পূর্ব দিকে সূর্যকে উদয় হতে এবং পশ্চিম দিকে সূর্যকে অস্ত যেতে দেখি। দৈনিক বা প্রতিদিন আপাত দৃষ্টিতে সূর্যের এই চলনকে সূর্যের আপাত দৈনিক গতি বলে। 2 নম্বর দাগের প্রশ্ন দেখো, অথবা জিপিএস এর কোনো
জিপিএস এর যে কোনো দুটি ব্যবহার লেখো। ঠিক আছে, তো জিপিএস এর ব্যবহার কি? 1 নম্বর অবস্থান নির্ণয়। জিপিএস এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নিখুঁতভাবে জানা যায়। আর 2 নম্বর ব্যবহার কি? দিক নির্ণয় করার ক্ষেত্রে জিপিএস এর সাহায্যে জাহাজ, স্টিমার ও নৌকার নাবিকরা সহজে দিক নির্ণয় করতে পারে। তো এগুলো হচ্ছে জিপিএস এর ব্যবহার। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে দিগন্ত রেখা কাকে বলে বা দিগন্ত রেখা বলতে কি বোঝো? তো কোনো ফাঁকা স্থানে দাঁড়ালে মনে হয় দূরে আকাশ নিচু হয়ে মাটিতে মিশেছে। যে কাল্পনিক রেখায় আকাশ মিশেছে বলে মনে হয় তাকে দিগন্ত রেখা বলে। ওকে। 3 নম্বর সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝায়? তো ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ ও দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদকে মিতব্যয়ীভাবে, যথোপযুক্তভাবে এবং বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করাকে সম্পদ সংরক্ষণ বলে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে নিরপেক্ষ উপাদান কাকে বলে? তো পরিবেশ থেকে প্রাপ্ত যেসব বস্তু বা পদার্থ সম্পদ নয়, আবার সম্পদ উৎপাদনে কোনো বাধা বা প্রতিরোধ সৃষ্টি করে না, সেই সব সামগ্রীকে নিরপেক্ষ উপাদান বলে। 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান এখানে 3 নম্বর করে দেওয়া আছে এবং 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 লিখে 9 নম্বর। তার 1 দাগে আবর্তন গতি না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতো না, এটা ব্যাখ্যা করতে হবে। তো দেখো, পৃথিবীর আবর্তন গতির জন্য পর্যায়ক্রমে দিন ও রাত্রি সংঘটিত হয়। এর ফলে পৃথিবীর বিভিন্ন অংশে উষ্ণতার সমতা বজায় থাকে। এ কারণেই পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টির উপযোগী পরিবেশ সৃষ্টি হয়। পৃথিবীর আবর্তন গতি না থাকলে পৃথিবীর যে অংশ চিরকাল সূর্যের দিকে অবস্থান করত সেই অংশ প্রখর উত্তপ্ত এবং এর বিপরীত অংশ আলো ও উত্তাপের অভাবে প্রবল শীতল হতো। ফলে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী জগতের কোনো অস্তিত্বই থাকতো না। এরপর এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে অপসূর ও অনসূর অবস্থানের মধ্যে পার্থক্য করো। তোমরা দেখো, অপসূর ও অনসূর অবস্থানের মধ্যে পার্থক্য লিখছি। 1 নম্বর হচ্ছে 4 জুলাই পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি, প্রায় 15,20,00,000 কিলোমিটার। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। আর অপরদিকে 3রা জানুয়ারি অর্থাৎ 3 জানুয়ারি পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়, অর্থাৎ প্রায় 14,70,00,000 কিলোমিটার। একে পৃথিবীর অনসূর অবস্থান বলে। এটা 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য হচ্ছে অপসূর অবস্থানে সূর্য পৃথিবী থেকে দূরে থাকে বলে সূর্যকে ছোট দেখায় এবং পৃথিবীর পরিক্রমণ বেগ কমে যায়। ঠিক আছে। আর অনসূর অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব কম থাকে বলে পৃথিবীর পরিক্রমণ বেগ বেড়ে যায়। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে পার্থক্য। 3 নম্বর পার্থক্য হচ্ছে অপসূর অবস্থানে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে আর অনসূর অবস্থানে উত্তর গোলার্ধে শীতকাল থাকে। এরপর 2 নম্বর থেকে প্রশ্ন, অন্তর্ভাগের গ্রহ ও বহির্ভাগের গ্রহগুলির মধ্যে পার্থক্য লেখুন। তো 1 নম্বর পার্থক্য হচ্ছে অন্তর্ভাগের গ্রহগুলি সূর্যের কাছে অবস্থান করে আর বহির্ভাগের গ্রহগুলি সূর্য থেকে দূরে অবস্থান করে। 2 নম্বর পার্থক্য হচ্ছে অন্তর্ভাগের গ্রহগুলি আকারে বড়, যেটা বড় হবে, আর বহির্ভাগের গ্রহগুলি আকারে ছোট। 3 নম্বর পার্থক্য অন্তর্ভাগের গ্রহগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল, আর বহির্ভাগের গ্রহগুলি হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন। ঠিক আছে। এরপর দেখো, অথবা দিয়ে বলা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর এক থাকে না কেন, এটা ব্যাখ্যা করতে হবে। তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর এক থাকে না, কারণ হচ্ছে পৃথিবী সূর্যকে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে না, বরং উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। ঠিক আছে। 1 নম্বর হচ্ছে পৃথিবী সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে ঘোরে। 2 নম্বর এই উপবৃত্তাকার পথের কারণেই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর ধরে স্থির থাকে না। ঠিক আছে। কেপলারের আইন বলে যে গ্রহগুলি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারপাশে ঘোরে। ঠিক আছে। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। তো এইগুলো হচ্ছে পৃথিবী থেকে যে সূর্যের দূরত্ব সবসময় এক থাকে না তার কারণ এগুলো। 3 নম্বর হচ্ছে অপ্রচলিত শক্তির সুবিধাগুলি লেখুন। তো দেখো, অপ্রচলিত শক্তির সুবিধা হচ্ছে 1 নম্বর এই শক্তির উৎসগুলি প্রকৃতি থেকে বিনামূল্যে পাওয়া যায়। 2 নম্বর এই শক্তির উৎসগুলি পরিবেশ বান্ধব। 3 নম্বর এই শক্তির উৎসগুলি পুনর্নবীকরণযোগ্য। এগুলো হচ্ছে সুবিধা, অপ্রচলিত শক্তির সুবিধা। পরের প্রশ্ন রয়েছে এর সঙ্গে অথবা দিয়ে পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য করো। তো দেখো, পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? 1 নম্বর যেসব সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলেও নিঃশেষিত হয় না বা যাদের নিঃশেষিত হওয়ার সম্ভাবনাও নেই তাদের পুনর্ভব সম্পদ বা প্রবহমান সম্পদ বা অফুরন্ত সম্পদ বলে। এরপর আর প্রকৃতিতে অনেক এমন সম্পদ আছে যেগুলির অবস্থান সুনির্দিষ্ট ও পরিমাণও সীমিত, তাদের অপুনর্ভব সম্পদ বা গচ্ছিত সম্পদ বলে। ঠিক আছে। 2 নম্বর পার্থক্য হচ্ছে পুনর্ভব বা প্রবহমান সম্পদের উদাহরণ হলো সূর্যরশ্মি, জল, বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি প্রভৃতি এইগুলো। আর অপুনর্ভব বা গচ্ছিত সম্পদগুলির মধ্যে অন্যতম হলো কয়লা, খনিজ তেল, আকরিক লোহা এইগুলো।
3 নম্বর পার্থক্য, পুনর্ভব বা পূরণশীল সম্পদের পরিমাণ অফুরন্ত, এই সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া যায়। আর অপুনর্ভব বা গচ্ছিত সম্পদের পরিমাণ সীমিত অর্থাৎ অপুনর্ভব বা গচ্ছিত সম্পদগুলি পৃথিবীর সর্বত্র সম পরিমাণে পাওয়া যায় না। তো এইগুলো হচ্ছে পুনর্ভব আর অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য। 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 5-এর 1-এর দাগে পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে প্রমাণ দিতে বলা হচ্ছে। তো দেখো 1 নম্বর হচ্ছে পণ্ডিতদের মতামত। আজ থেকে প্রায় 2600 বছর আগে গ্রিক দার্শনিক পিথাগোরাস গাণিতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন যে পৃথিবীর আকার একটি গোলকের মতো গোলাকার। বরাহমিহির, আর্যভট্ট, কোপারনিকাসের মতো বিখ্যাত পণ্ডিতগণ এর সাথে একমত হয়েছিলেন। এরপর 2 নম্বর হচ্ছে নাবিকদের পৃথিবী পরিভ্রমণ। 1519 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান এবং 1577 খ্রিস্টাব্দে ইংরেজ নাবিক ফ্রান্সিস ড্রেক দিক পরিবর্তন না করে ক্রমাগত জাহাজ চালিয়ে তারা যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেখানেই পুনরায় ফিরে আসেন। পৃথিবী গোলাকার বলে এটি সম্ভব হয়েছিল। 3 নম্বর হচ্ছে সর্বত্র একই সময়ে সূর্যাস্ত ও সূর্যোদয় হয় না। পৃথিবী গোলাকার হওয়ায় সূর্যাস্ত প্রথমে পূর্বের দেশগুলিতে এবং পরে পশ্চিমের দেশগুলিতে ঘটে। এরপর 4 নম্বর প্রমাণ হচ্ছে দিগন্ত রেখার বিস্তৃতি। একটি বড় খোলা বিস্তৃতির দিকে তাকালে মনে হয় যেন আকাশ ও পৃথিবী একটি বৃত্তাকার রেখায় মিশে গেছে। বৃত্তাকার রেখাটি হলো দিগন্ত রেখা। পৃথিবী গোলাকার হওয়ার কারণেই দিগন্ত রেখা বৃত্তাকার দেখায়। 5 নম্বর হচ্ছে গোলাকার সমুদ্র পৃষ্ঠে জাহাজের অবস্থান। যখন একটি জাহাজ দূরবর্তী সমুদ্র থেকে তীরে আসে তখন এর মাস্তুল অর্থাৎ উপরের অংশটি প্রথম দৃশ্যমান হয়। পৃথিবী গোলাকার, তাই সমুদ্র পৃষ্ঠ গোলাকার, ফলে জাহাজের উপরের অর্ধেক অংশ আগে দেখা যায়। যখন একটি জাহাজ সমুদ্র সৈকত থেকে দূরে সমুদ্রের দিকে চলে যায় তখন জাহাজের নিচের অর্ধেকটি এবং ধীরে ধীরে সবশেষে মাস্তুল অদৃশ্য হয়ে যায়। 3 নম্বর। এরপর পরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? সম্পদ সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। তো সম্পদ সংরক্ষণ কি না, ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদের যথোপযুক্ত ও বিজ্ঞানসম্মত ব্যবহারই হলো সম্পদ সংরক্ষণ। ঠিক আছে, এর উপায়গুলি কি কি? সম্পদ সংরক্ষণের উপায়গুলি হচ্ছে 1 নম্বর পরিবর্ত দ্রব্যের ব্যবহার। বর্তমানে ব্যবহৃত সম্পদের পরিবর্তে যদি অন্য সম্পদ দিয়ে আমাদের সম্পদের চাহিদা পূরণ করা যায় তাহলে বহুল প্রচলিত সম্পদ নিয়ে আমাদের দুশ্চিন্তা অনেকাংশে কমে যায়। 2 নম্বর হচ্ছে সম্পদ ব্যবহারে বাহুল্য কমানো। প্রয়োজন মাফিক ব্যবহার করতে হবে। অতিমাত্রায় সম্পদ ব্যবহার না করলে সম্পদ সংরক্ষণ সম্ভব। 3 নম্বর অগ্রাধিকারের ভিত্তি দিয়ে ব্যবহার। কেবলমাত্র বিশেষ ক্ষেত্রে কোনো সম্পদ ব্যবহার করে ওই সম্পদের সংরক্ষণ করতে হবে। 4 নম্বর অপচয় রোধ। সম্পদ ব্যবহারের সময় অপচয় রোধ করা প্রয়োজন। আর অপচয় রোধ সম্ভব হলে তবেই সম্পদ সংরক্ষণ করা যাবে। 5 নম্বর প্রযুক্তির উন্নয়ন। উন্নত প্রযুক্তি প্রয়োগের ফলে স্বল্প কাঁচা মালের সাহায্যে অধিক উৎপাদন সম্ভব হয়, এতেও সম্পদ সংরক্ষিত হয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সম্পদ সংরক্ষণের উপায়। এরপর দেখো 6 নম্বর থেকে প্রদত্ত ভারতের মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। 1 × 5 = 5। 1 নম্বর দেখে পশ্চিম ভারতের লিগনাইট খনি। 2 নম্বর একটি পারমাণবিক শক্তি উৎপাদক কেন্দ্র। 3 নম্বর একটি বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র। 4 নম্বর হচ্ছে একটি তৈল খনি। 5 নম্বর পূর্ব ভারতের একটি কয়লা উত্তোলক কেন্দ্র। তো এইগুলো তোমাদের যে মানচিত্র দেওয়া হবে সেখানে চিহ্নিত করে দেখাতে হবে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল বিষয় বা জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। এখানে যে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করা হলো, প্রশ্নোত্তরগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, পরীক্ষার ক্ষেত্রে। তাই এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের নিজের মতামত লিখে জানাবে। আর যদি এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।